মোহনী চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে নিবেদন করছি বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প রসকলি। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক। রসকলি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পালপুকুরের ঘাটের উপরেই প্রকাণ্ড বটগাছটার একটা শিকড় বিশাল অজগরের মতো কুণ্ডলী পাকাইয়া গর্তের ভিতর মুখ সেঁধাইয়া যেন পিঠে রোদ পোহাইতেছে। পুলিন দাস তাহার উপর হাঁটু ভাঙা দয়ের মতো উবু হইয়া বসিয়া জলে খোলামকুচি ছুঁড়িয়া ব্যাঙ ছুড়ছুড়ি খেলিতেছিল, তাহার কাঁধে গামছা, কানে একটা পোড়া বিড়ি। মিটে বলাই দাস আসিয়া ডাকিল, এই যে পেলা, উঠে আয়, ওরে ও খেপাচণ্ডী, উঠে আয়। খুড়ো যে। পুলিন হাতের খোলামকুচিটা জলের পরিবর্তে মাটিতে আছড়াইয়া কহিল, টেসেছে বেটা বুড়ো। বলাই সোৎসাহে কহিল, আর দেরি নাই, উঠে আয়। উভয়েই গ্রামের পথ ধরিল, বলাই আগে, পুলিন পিছনে। পুলিন সহসা কহিল, বুটা খুব কাঁদছে, নয় রে বলা। বলা কহিল, খুব আছাড় বিছেড় করছে। মাথাটা তাহার প্রায় ঘাড়ের নিকট হেলিয়া পড়িল, ঠোঁট দুইটা চিবুক পর্যন্ত বাকিয়া গেল। আবার উভয়েই নীরব, রাস্তা ধরিয়া চলিয়াছে। একটা গাই রাস্তার ধারে পতিত জমিতে লম্বা দড়িতে বাঁধা ঘাস খাইতেছিল। জানি না পুলিন কোন কৌতুকে চট করিয়া বাঁ হাতের দুইটা আঙুলে গাইটার পিঠটা টিপিয়া ঘরর ঘোঁত শব্দে নাসিকা গর্জন করিয়া উঠিল, সঙ্গে সঙ্গে গাইটাও মাথা নাড়িয়া লাফাইয়া উঠিল। পুলিন সলম্ফে হাত দুই সরিয়া আসিয়া কহিল, মাইরি, কি তেজ রে! আমার বুটাও ঠিক এমনই, মাথা নেড়েই আছে। পুলিনচন্দ্রের এক দেহশ্রী ভিন্ন আর কিছুই প্রশংসা করিবার মতো ছিল না। তাহার দেহখানি সুন্দর, দীর্ঘ আকার, সবল দেহ, বর্ণ গৌর, কোঁকড়া চুল আর সর্বাঙ্গ বেরিয়া। বেশ একটি মিষ্টি লাবণ্য। এছাড়া আর কোনো গুণই ছিল না। বুদ্ধির খ্যাতি তো কোনো কালেই নাই। বাল্যকালেই পাঠশালায় গুরুমহাশয়, 1 পয়সায় 3টে আম, তা 3টে আমের কত দাম। ঝাড়া 3টে ঘণ্টাতেও বুঝাইতে না পারিয়া নিজেই তাহার বৈদপ্তর গুছাইয়া বগলে পুড়িয়া দিয়া কহিয়াছিলেন, বাবা, শুভঙ্কর যে এ জন্মে বৈরাগীকুলে জন্ম নিয়ে হিসেবে পর্যন্ত বৈরাগ্য করেছেন, তা জানতাম না। তোমায় পড়ানো আমার কর্ম নয়। ইহার উপর সে ছিল যেন মূর্তিমান বেতাল। মজলিসে হয়তো লঙ্কাকাণ্ডের মতো ভীষণ গম্ভীর আলোচনা চলিতেছে, বুড়া জাম্বুবান হয়তো মন্ত্রণা দিতেছে, মজলিসুদ্ধ লোক স্তম্ভিত, নিস্তব্ধ, সহসা সেখানে পুলিনচন্দ্র যেন কৌতুকের কাতুকুতুতে ওলগুল করিয়া হাসিয়া উঠে, হে 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 হে। এ মাইরি আমার খুড়োকে লিখেছে, তেমন্ডে বুড়োইয়া চুল, ইয়া দাড়ি, ঠিক ঠিক, জাম্বুবান, জাম্বুবান, হে হে হেছে। আবার হয়তো হহুভানুর মিতালির রঙ্গে মজলিস তো মজলিস, দেবগণ পর্যন্ত হাসিয়া আকুল, সেখানে পুলিন বিস্ময়ে হতবাক, চক্ষু দুইটা ছানা বড়ার মতো বিস্ফারিত, পাশের লোককে বলে, কি মাইরি যে হাসিস, তার ঠিক নেই। তারপর সোৎসাহে বাহবা দেয়, বলিহারি বাপ হমু, বাবুদের প্যায়দার চেয়েও তুমি জিন্দে পালোয়ান। গ্রন্থকারও বাদ যান না, পুলিন কহে, বইটার কিন্তু ভারী চহট মাইরি, এ একেবারে অবাক জলপান লাগিয়ে দিয়েছে। আবার রাবণবধে সীতা উদ্ধারে আনন্দিত শ্রোতৃমণ্ডলী আবেগে জয়ধ্বনি করিয়া উঠে। বিচিত্র পুলিন, বিচিত্র তাহার রসবোধ, সে সজল চক্ষে বলে, আহাহা, এতগুলা বেদবা হল। আহাহা। আবার সঙ্গে সঙ্গেই ব্যগ্র অনুসন্ধানে কহে, আচ্ছা, লঙ্কায় তাহলে মাছের সের কত করে হল? 1 পয়সা, না 2 পয়সা, তা লেখে নাই। লোকে তাই বুদ্ধিহীনের উপর রং চড়াইয়া কহে, খ্যাপা। পুলিন রাগে না, হাস্যমুখে উত্তর দেয়, এয়া। রাগে একজন আর লজ্জায় দুঃখে মরিয়া যায় আর একজন। 2 জনের প্রথমটি পুলিনের স্ত্রী, বয়স 18-19, গোলগাল 8-7 দেহ, নাম গোপিনী। কিন্তু পুলিন কহে, সাপিনী। পুলিনের নির্বুদ্ধিতার লজ্জায়, খোঁচায় গোপিনী রাগে, সাপিনীর মতোই গর্জায়, কথাগুলিও বাহির হয় সাপিনীর জিহ্বার মতোই, লকলকে তীক্ষ্ণ, ভয়াবহ। নির্বোধ, সর্বজনের হাস্যাম্পদ স্বামীর ঘরে শত লজ্জার মধ্যেও সান্ত্বনার একটি আশ্রয় গোপিনীর মিলিয়াছিল, সে ওই দ্বিতীয় ব্যক্তিটি, যে পুলিনের জন্য লজ্জায় দুঃখে মরমে মরিয়া থাকিত, সে পুলিনের বৃদ্ধ খুড়ো রামদাস মহাস্ত, যাহার সহিত পুলিন জাম্বুবানের সাদৃশ দেখিতে পায়। রামদাসের অবস্থা বেশ ভালোই, মোটা জোতজমা, উঠানে বড় বড় মরাই, ঘরে দুগ্ধবতী গাভী, গ্রামে 6-10 টাকার তেজারতি।
তবে তাহার চেহারাটা আজ শুধু চুলদারির জন্যই নয়, চিরকালই কেমন বেয়ারা বিশ্রী। তাই যৌবনে যখন সে শ্রীমতীকে লইয়া পরম আগ্রহে সংসার পাতিয়াছিল, তখন শ্রীমতী রামদাসের ওই বদ চেহারার জন্যই নাকি তাহার পাতানো সংসারে লাখি মারিয়া কোথায় একদিন উধাও হইয়া গিয়াছিল। গৃহী বৈরাগীর বংশধর রামদাস শ্রীমতীর সন্ধানে হরেক রকম তালি দেওয়া আলখাল্লা পরিয়া ঝোলা কাঁধে ভবঘুরে ভিখারি বৈরাগী সাজিল, শোকে সংসারকে ঝাড়িয়া ফেলিয়া দিল, কিন্তু সংসার তাহাকে ছাড়িল না। শ্রীমতীর সন্ধান মিলিল না, কিন্তু তাহার ভিক্ষার ঝুলির মধ্যে কোনদিন শ্রী আসিয়া প্রবেশ করিয়া তাহাকে সংসারের দিকে ফিরাইল, তখন ভিক্ষার সঞ্চয়েই তাহার ৩০০ টাকার পুঁজি, আর বাড়ির জোতজমার ধান ঠিকাদার ভাগদারের কাছে বেশ মোটা হইয়াই জমিয়াছিল। শ্রীমতীর অভাবে রামদাস স্ত্রীকে লইয়া বেশ আঁটালো করিয়া সংসার বাঁধিল। ৫ জনে কহিল, মহান্ত, এইবার ভালো করে সংসার পাত, একটি ভালো দেখে বস তুমি। রামদাস কহিল, রাধে রাধে, ও কথা ছাড়ান দাও দাদা। রাধারানী আমার মনেই ভালো, ধ্যানেই সোজা, বাইরে বেজায় ব্যাকা। ব্যাকা রায়ের লাঞ্ছনাটাই দেখ না। জয় রাধে, শ্রীমতী শ্রীমতী। কে একজন স্ত্রীজাতির কি একটা নিন্দা করিল, মহান্ত মাথা নাড়িয়া জিভ কাটিয়া সবিনয়ে প্রতিবাদ করিল, জয় রাধে, ও কথা বল না, বলতে নাই। শ্রীমতীর জাত, ওরা সবাই ভালো। একজন ঠোঁটকাটা কঠোর রসিকতা করিয়া ফেলিল, তা তোমার শ্রীমতী? মহান্ত হাসিয়া কহিল, বললাম যে দাদা, শ্রীমতীর জাত ওরা, সুন্দর নিয়েই যে কারবার। ওদের অসুন্দরকে কে কবে পছন্দ করে দাদা? এই সময় রামদাসের বড় ভাই শ্যামদাস বছর আষ্টেকের ফুটফুটে মাতৃহীন পুলিনকে রাখিয়া মারা গেল। রামদাস পুলিনকে বুকে করিয়া না বিয়াই শ্যামের মা হইয়া উঠিল। সুন্দর পুলিন বড় হইল। বৈষ্ণবের ছেলে, কীর্তনের আখড়ায় খোল করতাল ছাড়িয়া লাঠির আখড়ায় লাঠি ধরিতে শিখিল। বলা সঙ্গী হইল, গাঁজা ধরিল। রামদাস শাসন করিতে পারিল না, শুধু দুঃখই করিল, তবু মনে মনে নিজেই সান্ত্বনা খুঁজিয়া লইল, বেশ একটি গোছালো বউ আসিলেই পুলিন মানুষ হইবে, বোকা বুদ্ধিমান হইবে, ঘর বুঝিবে, না বুঝে ঘর ঘাড়ে চাপিয়া পরিচয় করিয়া লইবে। রামদাস পুলিনের জন্য পাত্রী খুঁজিতে লাগিল। সৌরভী বৈষ্ণবী আসিয়া কহিল, মহাস্ত, তা আমার মঞ্জুরির সঙ্গে পুলিনের বিয়ে দাও না কেন? ছেলেবেলার সাথী দুটি, ভাবো খুব। রামদাস কহিল, রাধে রাধে, তা যে হয় না সৌরভী, আমরা হলাম জাতবোষ্টম, আর তোমরা ভেকধারী। সৌরভী ছিল ধোপার মেয়ে, ভেক লইয়া বৈষ্ণব হইয়াছে। তাহার মেয়ের সঙ্গে ভাইপোর বিবাহ দিতে রামদাসের রুচি হইল না। না হইলে সৌরভীর মেয়ে মঞ্জুরি বেশ সুশ্রী, বেশ নজয়ে ধরা মেয়ে, তবে একটু রসচ্ছলা, যাকে বলে ডগমগ ভাব, সেইভাবে সে চঞ্চল। চলিতে তাহার দেহে হিল্লোল খেলিয়া যায়, কথা বলিতে হাসি উপচিয়া পড়ে। হাসিতে নিটোল গালে টোল পড়ে, সে গ্রীবাটি ঈষৎ বাঁকাইয়া দাঁড়ায়। নাকে রসকলি কাটে, চূড়া বাঁধিয়া চুল বাঁধে, কথার ধরনটাও তাহার কেমন বাঁকা। লোকে কত কি বলে, কিন্তু তাহাতে তাহার কিছু আসে যায় না। নদীর বুকে লোহার চিরেও দাগ আঁকে না, স্রোত বন্ধ হয় না। মঞ্জুরি পুলিনের চেয়ে বছর চারেকের ছোট, বাল্যসাখী, দুইজনের ভাবও খুব। পুলিন সময়ে অসময়ে মঞ্জুরিদের বাড়ি যায়, মঞ্জুরিও সাদরে অভ্যর্থনা করে, মুখে দীপ্তি ফুটিয়া উঠে। রসচ্ছলা আরও উচ্ছল হইয়া উঠে। পুলিন বলে, কি হে রসকলি, করছ কি? দুইজনে রসকলি পাতাইয়াছে। মঞ্জুরি মুচকি হাসিয়া সুরে বলে, তোমায় আঁকছি হে অঙ্গে যতন করে। পুলিন এ কথার উত্তর খুঁজিয়া পায় না। অভাব অভিযোগে কতদিন মঞ্জুরির মা সৌরভী আসিয়া কহে, দেখ লো মঞ্জুরি, 2 টাকা কারু কাছে পাওয়া যায় কি না, নইলে তোর খাডুটা বাঁধা দিতে হবে। মঞ্জুরি বলে, খাডু আমি বাঁধা দেব না রসকলি, তুমি টাকা এনে দাও। পুলিন শশব্যস্তে বলে, সে কি রসকলির মা, খাডু বাঁধা দেবে কি? আমি টাক এনে দিই। সৌরভী আপত্তি করিলে মঞ্জুরি কহে, কেন, রসকলি কি আমার পর? খুড়ার তহবিল সন্ধান করিয়া না পাইলে চাউল বিক্রয় করিয়া সে টাকা আনিয়া দেয়। আবার মঞ্জুরি কখনো কখনো পুলিনের হাত চাপিয়া ধরিয়া বলে, না, তুমি দিতে পাবে না। ও মায়ের চালাকি। মায়ে ঝিয়ে ঝগড়া হয়, পুলিন ব্যস্ত হইয়া উঠে, কিন্তু মঞ্জুরি কহে, খবরদার আরই করব।
10 বছর বয়সেই মঞ্জুরির একবার বিবাহ হইয়াছিল, কিন্তু পাত্রটিকে মঞ্জুরির পছন্দ হয় নাই, তাই তাহাকে সে নাকচ করিয়া দিয়াছে। সে বেচারি বহুবার মঞ্জুরির জন্য হাঁটাহাঁটি করিয়া শেষে অন্যত্র বিবাহ করিয়া সংসার পাতিয়াছে। মঞ্জুরিকে ছাড়পত্র করিয়াছে। নানা কারণে রামদাস সৌরভীকে প্রত্যাখ্যান করিল। রামদাস সৌরভীকে ফিরাইয়া দিল। সৌরভীও ঘরে গিয়া পুলিনকে ফিরাইয়া দিল, কহিল, বাবা, মেয়ের আমার সমত্ব বয়স, তুমি আর এসো না। একেই তো 5 জনে 5 কথা বলে মনে ভেবেছিলাম, তোমরা দুটি ছেলে বয়সের সাথী, 2 হাত এক করে দিয়ে দেখে চোখ জুড়ব, তোমার কাকা তা দেবে না। আমাকে তো আমার মেয়ের বিয়ে দিতে হবে। কথাটা পুলিনের বড় বাজিল। সে 2 দিন খাইল না, শুইল না, মাঠে মাঠে ঘুরিয়া বেড়াইল। রামদাস শেষে রাজি হইল, বেশ, মঞ্জুরির সঙ্গেই পুলিনের বিবাহ হোক। সময়টা হোলির। রামদাস শ্রীধাম বৃন্দাবন যাইবে। তাই স্থির হইল যে রামদাস ফিরিলে বিবাহ হইবে। কিন্তু উপরওয়ালার অভিপ্রায় অন্যরূপ। শ্রীধামে সহসা একদিন রামদাসের সঙ্গে হারানো শ্রীমতীর দেখা হইয়া গেল। শ্রীমতী তখন গাছতলায় কলেরায় ছটফট করিতেছে, পাশে 12-13 বছরের মেয়ে গোপিনী বসিয়া বসিয়া অঝোরঝোরে কাঁদিতেছিল। স্ত্রীলোকটির কাতরানিতে আর বালিকাটির কান্নায় দয়াপরবশ হইয়া রামদাস সাহায্যে অগ্রসর হইয়া রোগিণীর পাশে বসিল। ক্ষণেক তাহার মুখপানে চাহিয়া সাগ্রহে ডকিল, শ্রীমতী। রোগযন্ত্রণায় কাতর শ্রীমতী রামদাসের মুখপানে চাহিয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। রামদাস উত্তরীয় প্রান্ত দিয়া চোখ মুছাইয়া দিল। শ্রীমতী তাহার পা 2টা চাপিয়া ধরিয়া কহিল, আমার যাবার সময় পায়ের ধুলো দাও। আর এই মেয়েটাকে নাও। বড় ভালো মেয়ে, মায়ের মতো নয়, পারত পুলিনের সঙ্গে বিয়ে দিও। শ্রীমতীকে বৃন্দাবনে বিসর্জন দিয়া গোপিনীকে লইয়া রামদাস বাড়ি ফিরিল। সৌরভীকে ডাকিয়া 50-100 শেষে 200টি টাকা হাতে দিয়া কহিল, সৌরভী, আমায় বাক্কি থেকে খালাস দাও। 1 মুঠা টাকা খুঁটে বাঁধিয়া সৌরভী হাসিমুখেই বাড়ি ফিরিল। সৌরতী মঞ্জুরির জন্য পাত্র ঠিক করিল, কিন্তু মঞ্জুরি কহিল, না। মা শেষে রাগ করিয়া রামদাসের টাকা লইয়া বৃন্দাবনে চলিয়া গেল। মঞ্জুরি 2 দিন কাঁদিল, তারপর আবার উঠিল, ক্রমে হাসিল, রসকলি কাটিল, কিন্তু বিবাহ করিল না। এদিকে পুলিনের সঙ্গে গোপিনীর বিবাহ হইয়া গেল। পুলিন যেন মঞ্জুরির নেশা ভুলিল। সে দিনরাত্রি ঘরেই থাকে, বাড়ির বাহির হয় না, দেখিয়া রামদাস সুখে হাসিল। মঞ্জুরি 2-4 দিন পুলিনের অপেক্ষা করিয়া শেষে একদিন চূড়া করিয়া চুল বাঁধিয়া, নাকে রসকলি কাটিয়া, পান চিবাইতে চিবাইতে রামদাসের বাড়িতে আসিয়া উঠিল। রামদাস তখন বাড়িতে ছিল না। উঠানে দাঁড়াইয়া মঞ্জুরি মুচকি হাসিয়া ঘরের রুদ্ধ দ্বারকে উদ্দেশ করিয়াই বলিল, কই হে রসকলি, বউ দেখাও হে। পুলিন ঘরের ভিতর গোপিনীর সহিত কথা কহিতেছিল। মঞ্জুরির আওয়াজ পাইয়া অন্য দুয়ার দিয়া সে ছুটিয়া পলাইয়া গেল। গোপিনী নতমুখে ঘরের মধ্যেই দাঁড়াইয়া রহিল। মঞ্জুরি ঘরে ঢুকিয়া গোপিনীর ঘোমটা তুলিয়া দেখিয়া ঠোঁটের আগার পিচ কাটিয়া কহিল, তুমি বউ? গোপিনী মুখ তুলিয়া চাহিল। মঞ্জুরি আবার কহিল, তা হ্যাঁ বউ, রসকলির তোমাকে পছন্দ হয়েছে। গোপিনী এবার কথা কহিল, যেন চিমটি কাটিয়া কহিল, না। মঞ্জুরি বলিল, বাহ, এই যে পাখি পড়ে বেশ। তা হ্যাঁ বউ, কেন পছন্দ হয়নি, কিছু জেনেছ? গোপিনী সেই চিমটি কাটার মতোই কহিল, রসকলি কাটতে জানি না কিনা, তাই। মঞ্জুরি সব বুঝিল। এবার সে হাসিয়া বিস্ময়ের ভঙ্গিতে গালে হাত দিয়া কহিল, ওমা, তাই নাকি? তা আমার কাছে রসকলি কাটা শিখবে বউ? গোপিনী কহিল, শেখাবে। দেখো, ঠিক তোমার মতনটি হওয়া চাই। মঞ্জুরি কহিল, তাই শেখাব, কিন্তু ধৈর্য ধরে থাকা চাই। পারবে তো? গোপিনী কহিল, পারব, কিন্তু তোমার সময় হবে তো। বলি, আসবে কখন? রসময়রা ছাড়বে তো? মঞ্জুরি এবার ঠেকার দিয়া কহিল, আমার রসময়রা নয়, অসময়ে এসে সময় দেবে। তোমার রসময় যে একদণ্ড ছাড়ে না দেখি। গোপিনী কহিল, ও 2 দিন, এখন নতুন নতুন নালতের শাখে। তারপর বুড়ো গরু ঠিক দামে গিয়ে পড়বে, ভয় নাই। মঞ্জুরি একটু ঝঙ্কার দিয়া কহিল, তা ভাই, বুড়ো গরু বেঁধে রাখলেই হয়। যার দড়ি নাই, তার আবার গরু পোষার শখ কেন? গোপিনীও এবার একটু ঝঙ্কার দিয়া কহিল, ঘোড়া হলে কি চাবুকের অভাব হয় হে? তা হয় না।
যখন গরু পুয়েছি তখন দড়ি কি না জুটবে? বলি, পরনের কাপড়ে আঁচল তো আছে, তাতেই বাঁধব। মঞ্জুরি হাসিয়া কহিল, যদি ছিঁড়ে পালিয়ে যায়? গোপিনী কহিল, ইস, সাধ্যি কি? মঞ্জুরি কহিল, দেখো। গোপিনী সেই দন্তভরেই কহিল, তখন না হয় ছেঁড়া আঁচল গলায় দিয়ে ঝুলব হে, তা বলে জানতে তো আর ভাগাড়ে দিতে পারি না। ইহার পর মঞ্জুরি আর কথা কহিল না। আচমকাই যেন বাড়ি ফিরিল, তখন মুখখানায় হাসি ছিল না, যেন থমথমে জলভরা মেঘ। পরদিন হইতে রসকলির বাড়িতে পুলিনের আদর যেন বাড়িয়া গেল। লোক পাঠাইয়া পুলিনকে আনাইল, তাহার লজ্জা ভাঙিয়া দিল। এখন আর পুলিনের গাঁজার আড্ডার মঞ্জুরি ঝঙ্কার দেয় না। সঙ্গী বলাকে দেখিয়া বিরক্ত হয় না। এখন কথায় কথায় মঞ্জুরি যেন ঢলিয়া পড়ে। পানদের পুলিন আবার বাড়ি ছাড়িল, পূর্বের চেয়ে যেন বেশি শক্ত করিয়া মঞ্জুরির বাড়িতে আড্ডা গাড়িল। মঞ্জুরি মাঝে মাঝে আবার এও বলে, রসকলি, এ তো ভালো কাজ হচ্ছে না। পুলিন হোঁতকার মতো কহে, কি? মঞ্জুরি মুচকি হাসিয়া বলে, এই আমার বাড়িতে এমন করে 24 ঘণ্টা পড়ে থাকা। পুলিন তেমনি ভাবেই বলে, কেন? মঞ্জুরি সুর করিয়া গান ধরে। পুলিন কহে, ধ্যাত, 5 সিকের বস্তুমি তোমার। ওহে গোসা করেছে, গোসা করেছে। গোপিনী সত্য সত্যই রাগ করিল, কিন্তু ভানায় কে? যাহার উপর মান, সেই যে মানের মুখে ছাই দিয়া দিল। সে খাবার সময় আসে, 2টা খায়, দেশের 10-এর হাসাম্পদ হইয়া ফেরে, মঞ্জুরির বাড়ি আড্ডা জমায়, ঘরের পয়সা পর্যন্ত মঞ্জুরির ঘরে তুলিয়া দিয়া আসে। মঞ্জুরির নাকি সোনার নথ হইতেছে। গোপিনী জ্বলিয়া গেল। পুলিন যা 2-4টা কথা গোপিনীর সহিত কয়, তা পর্যন্ত মঞ্জুরি বিশোভিত। সেদিন রাত্রে কথায় কথায় নির্বোধ কহিল, রসকলি তোমার কি নাম দিয়েছে জানগা? গোপিনী নয়, সাপিনী। তা সত্যি, সবেতেই তোমার ফোঁস। গোপিনী একটা জ্বলন্ত অগ্নিবর্ষী কটাক্ষ হানিয়া ছুটিয়া পলাইল। রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত বাহিরে কাঁদিতে কাঁদিতে মনে পড়িল, সে বলিয়াছিল, যদি আঁচল ছেড়ে, তবে ছেঁড়া আঁচল গলায় দিয়া ঝুলিবে। উদ্ভ্রান্ত ব্যথা হতো নারী সত্যই আঁচল ছিঁড়িয়া দড়ি পাকাইতে বসিল। ঘরে পুলিন তখন অঘরে নিদ্রা যাইতেছে, বুঝি বা রসকলিকে স্বপ্ন দেখিতেছিল। মহান্ত গোপিনীকে বুকে লইয়া কাঁদিয়া কহিল, মা, বুড়ো ছেলের মুখের দিকে চেয়ে ধৈর্য ধরো। মা আমার, আমি আশীর্বাদ করছি, ভালো হবে, ভালো হবে তোর। পুলিনের ব্যবহারে শান্ত স্নেহদুর্বল বৃদ্ধ মরমে মরিয়া গেল। কঠোর হইতে চেষ্টা করিল, পয়সায় টান দিল, কথা বন্ধ করিল, কিন্তু তবুও যে পুলিন সেই পুলিনই রহিয়া গেল। অন্ধের কিবা রাত্রি কিবা দিন। শুধু রসকলির বাড়িতে বসিয়া বলার সহিত খুড়ার আজুর দিন গণনা করিতে লাগিল। রামদান কিন্তু বাঁচিতে চাহিয়াছিল, মরমে মরিয়াও গোপিনীর যন্ত বাঁচিতে চাহিত। সর্বদা তাহার ভাবনা হইত, সে মরিলে গোপিনীর দশা কি হইবে। কিন্তু মানুষ অমর নয়, মরণের পরোয়ানা সঙ্গে লইয়াই জন্ম লওয়া। সহসা একদিন রামদাসের তলব আসিল। মহাস্তের বয়স হইয়াছিল, হাঁপানি ছিল, হঠাৎ একদিন হাঁপানি মৃত্যুর মূর্তিতে বুকে চাপিয়া বসিল। গোপিনী চোখের জলে বুক ভাসাইয়া সেবা করিতে বসিল। পাড়াপড়শি আসিয়া জমিল। মহান্ত যেন কার অনুসন্ধান করিতেছিল, কিন্তু সে তখন পালপুকুরের ঘাটে বসিয়া ব্যাঙ ছুড়ছুড়ি খেলিতেছিল। পাড়াপড়শি ভিড় জমাইয়া বসিয়া আছে, কেহ বলে, মহান্ত, হরি বল, বল জয় রাধারানী। রাধারানীর জয়গানে চিরমুখর কণ্ঠচারণ, কিন্তু আজ এ সময়ে রাধারানীর ধ্যান করিতে পারিল না। মৃগমায়াচ্ছন্ন রাজা ভর্তের মতো শুধু বলিল, মা গোপিনী, কিছু করতে পারলাম না মা। গোপিনী শেষে আছাড় খাইয়া পড়িল। হায়, তাহার নীর যে ভাঙিয়া যায়। ভ্রষ্টনীর বিহঙ্গিনীর ক্রন্দন ছাড়া আর উপায় কি? পাড়ার মেয়েরা দূরে দাঁড়াইয়াছিল, কিন্তু কেহ এই গোপিনীকে ধরিতে সাহস করিল না। বুড়া রোগী, কখন শেষ নিঃশ্বাস পড়িবে, খাবি খাইয়া মরিবার নোটিশও হয়তো দিবে না। মরা ছুঁইয়াকে অসুচি হইবে। ধরিল শেষে একজন, সে মঞ্জুরি। মঞ্জুরি আসিয়াই শোকবিহ্বলা গোপিনীকে ধরিল। খিল, ভয় কি? মুমূর্ষু মহাস্ত একটা দীর্ঘনিশ্বাস ফেলিয়া টানিয়া টানিয়া কহিল, গ্রামের 5 জন আছেন,
আমার শেষ ইচ্ছা বলে যাই। আমার স্থাবর সমস্ত সম্পত্তির মালিক হল গোপিনী। আর সকলের কাছে এই ভিক্ষে, ছেলেটাকে যেন ওই বেশ্যের হাত হতে বাঁচিও। কথাটায় সকলের চক্ষু গিয়া পড়িল মঞ্জরীর উপর। সকলেই ভাবিতেছিল, সে কি করিয়া বসে, সে কি করিয়া বসে। কিন্তু মঞ্জরী গোপিনীর এলানো দেহখানি পরম সান্ত্বনা ভরে জড়াইয়া বসিয়াছিল। বসিয়াই রহিল, চাঞ্চল্য দেখা গেল না। মহান্ত যখন কথাটা আরম্ভ করে, তখনই বলার সঙ্গে পুলিন আসিয়া পৌঁছিয়াছিল, সেও কথাটা শুনিল। কথাটা আজ তাহাকে প্রথম আঘাত দিল, মানপমানের স্বাদ আজ সে বুঝি প্রথম বুঝিল। লোকে তখন মহাস্তের শেষ ইচ্ছার সমালোচনায় ব্যস্ত। পুলিন দাওয়া হইতে নামিয়া পড়িল, কেহ লক্ষ্য করিল না, কিন্তু মঞ্জরী ডাকিল, যাচ্ছ কোথা? পুলিন কহিল, আর এ বাড়িতে নয়। মঞ্জরী কহিল, ছি, এই কি রাগের সময়। খুড়োর মুখে জল দাও, কানে নাম শোনাও। পাড়াশুদ্ধ লোক এই বেহায়া মেয়েটার সীমাহীন নির্লজ্জতায় অবাক হইয়া তাহার মুখপানে চাহিয়া রহিল। মেয়েরা গালে হাত দিল। পুলিনও মঞ্জরীর মুখপানে চাহিল, তারপর ধীরে ধীরে গুড়ার শিয়রে বসিয়া মুখে গঙ্গাজল দিল, ডাকিয়া কহিল, বল কাকা, জয় রাধারানী। বৃদ্ধ কহিল, জয় রাধারানী। দয়া কর্মা, অনাথিনী দুঃখিনীকে দয়া কর্মা। বেলা 2:30 প্রহরের সময় রামদাস মরিল, অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হইতে রাত্রি 1 প্রহর হইয়া গেল। তখন মঞ্জরী গোপিনীকে কহিল, তবে আমি আসি। গোপিনী বলিল, এসো। মঞ্জরী চারিদিক চাহিয়া সরলভাবেই কহিল, কর্তা কই? একাটি থাকতে ভয় করবে না তো? গোপিনীর মনে হইল, মঞ্জরী বুঝি তাহাকে ঠাট্টা করিল। সে উত্তর করিল, আসা যাওয়াই যখন একা, তখন একা থাকতে ভয় করলে চলবে কেন? আর একাই তো থাকা একরকম। তবু মঞ্জরী কথাটা গায়ে না লইয়া কহিল, আমি কিন্তু ভাই একা থাকতে পারতাম না। গোপিনী কহিল, আমি হলে একা থাকতে যদি না পারতাম, গলায় দড়ি দিতাম। মঞ্জরী এবার একটু ঝাঁঝিয়া উত্তর দিল, বালাই 60, মরব কেন? আসি ভাই, কিন্তু রসকলি গেল কোথা? গোপিনী ক্ষিপ্তের মতো কহিল, রসকলি নাকেই আছে, ঘরে গিয়ে আয়না নিয়ে দেখ, পোড়া মুখের ওপর এই ঝলমল করছে। মঞ্জরী এই আকস্মিক আঘাতে যেন বিহ্বল হইয়া পড়িল। বহু কষ্টে আত্মসম্বরণ করিয়াও কিন্তু শেষটা উত্তরের বেলায় বলিয়া ফেলিল, রসকলি তো নিজের নাকেই থাকে বু, এ যে কেড়ে নেওয়া যায় না। তা তুমি যদি চাও তো না হয় দেবার চেষ্টা করি। গোপিনী ফোঁস করিয়া বলিয়া দিল, কি বললে তুমি? তোমার কাছ থেকে ভিক্ষে আমি চাইনে, চাইনে। যাও তুমি, যাও। কথাগুলি ক্রুদ্ধ এক নিঃশ্বাসে বলিয়াই সে ঘরে ঢুকিয়া মঞ্জরীর মুখের উপরেই দরজাটা দরাম করিয়া বন্ধ করিয়া দিল। মঞ্জরী ধীরে ধীরে বাড়ি ফিরিল, বুকের ভিতর তাহার যেন আগুন জ্বলিতেছিল। সাপিনীর এত বিষ! আপনার বিষে হতভাগিনী আপনি জর্জর হইয়া মরুক। আপন বাড়ি ঢুকিতেই মঞ্জরী দেখিল, পুলিন তাহার দাওয়ার উপর বসিয়া। মঞ্জরীর দেহ ব্যাপিয়া একটা হিল্লোল বহিয়া গেল। হাসিতে তাহার মুখ হরিয়া উঠিল। পুলিন উঠিয়া কহিল, রসকলি। মঞ্জরী হাসিয়া উত্তর দিল, বল বলি। পুলিন বসিল। ঘরের তালা খুলিতে খুলিতে মঞ্জরী বলিল, রসকলি, তুমি ভাই সোনাক পালে পুরুষ, স্ত্রীভাগ্যে ধন। পুলিন খুব রাগিয়া কহিল, ও ধন আমার ভাগ্যর্বু, ছুঁতে পাপ। মঞ্জরী খিলখিল করিয়া হাসিয়া কহিল, আর বউটি? কি গো, চুপ করে রইলে যে? উত্তর দিতে পারলে না। আচ্ছা, আমিই বলে দিই, সে তোমার গলার মালা। ঠোঁটের হাসি। পুলিন কহিল, না রসকলি, হল না, সে আমার গলার ফাঁসি। ঠাট্টা নয় রসকলি, একটা কথা তোমায় বলতে এসেছি, আমি কাল থেকে নিজের বাড়িতে যাব। ও বাড়িতে আর থাকব না। নিজের বাড়ি অর্থে পুলিনের পৈতৃক বাড়ি। বাস্তব চক্ষে বাড়িটি একটি মূর্তিমন্ত বিভীষিকা, কিন্তু কল্পনায় বাড়িটি বেশ, অর্থাৎ উঠান ভরা বনফুল, প্রাচীর ভাঙিয়া সীমা অসীমে মিশিয়াছে, ঘরের ভিতরেও চাঁদের আলো খেলে। মঞ্জরী কহিল, বেশ, তা ভালো, তারপর খাবে কি করে? পুলিন চট করিয়াই কহিল, বোষ্টমের ছেলে, ভিক্ষে করে খাব। মঞ্জরী কহিল, আরও ভালো, কিন্তু ভিক্ষেতে মেলে তো চাল, তা রাঁধবে কে? বউকে নিয়ে যাও।
পুলিন প্রবল প্রতিবাদে মাথা নাড়িয়া কহিল, না। মঞ্জরী কহিল, কেন? আর তুমি না বললেও সে যদি না ছাড়ে? পুলিন কহিল, ছাড়বে না। মারের চোটে ভূত ছাড়ে, তা জানো। হো কথায় আছে, পড়লে পরে দুধু ভাতু, না পড়লে ঠেঙার গুঁতু। মঞ্জরী কহিল, বেশ। রসকলি আমার বলে ভালো, এ যেন সেই, ও পারেতে ধান পেকেছে লম্বা লম্বা শীষ, টুকুস করে মরে গেল লঙ্কার রাবণ। তা যেন হল, আজ রাত্রের মতো তো বাড়ি যাও। পুলিন বলিল, না, আর নয়। মঞ্জরী পরিহাস্যলেই কহিল, তবে আজ রাতটা পালপুকুরের বটগাছেই কাটায় নাকি? পুলিন কহিল, না, তোমার দাওয়াতেই পড়ে থাকব। মঞ্জরী হাসিল, 2 আর 2 4 হয়ে কথাটা যে বুঝে না, সে চারের গুরুত্ব না বুঝিলে তাহার উপর রাগ করিয়া লাভ কি? তবু সে বলিল, লোকে বলবে কি? পুলিন বাহির দরজার দিকে ফিরিল। মঞ্জরী কহিল, যাও কোথা? পুলিন কহিল, দেখি কোথাও। রসকলি মঞ্জরী আসিয়া তাহার হাত ধরিয়া বলিল, যেতে হবে না, এসো, শোবে, এসো। পুলিন ব্যস্ত হইয়া বলিল, না না, লোকে বলবে কি? মঞ্জরী কহিল, যা বলবার তারা তো বলেই নিয়েছে, আবার বলবে কি? শোনোনি, আজই তোমার কাকা বললে। ওই পুলিন তাহার মুখ চাপিয়া ধরিয়া কহিল, তোমার পায়ে ধরি রসকলি, ছি, ও কথা তুমি বলো না। মঞ্জরী হাসিয়া মৃদুস্বরে গান ধরিল, লোকে কয় আমি কৃষ্ণকলঙ্কিনী, সখী, সেই গর্বে আমি গর্বিনী। পুলিন তাহার হাতখানা চাপিয়া ধরিল, স্পর্শে তাহার সে কি উত্তাপ। মঞ্জরী মৃদু আকর্ষণে হাতখানি ছাড়াইয়া শান্ত মধুর কণ্ঠে কহিল, ছাড়, বিছানা করি। তকতকে ঘরখানি, লাল মাটি দিয়া নিকানো, আলপনার বিচিত্র ছাদে চিত্রিত, দেওয়ালে খান কয়েক পট সেই পুরানো গোরাচাঁদ, জগন্নাথ, যুগল মিলন, সবগুলির পায়ে চন্দনের চিহ্ন। মেঝের উপর একখানি তক্তাপোষ, একদিকে পরিষ্কার বেদির উপর ঝকঝকে বাসনগুলি সাজানো। তক্তাপোষের উপর গুটানো বিছানা বিছাইয়া দিয়া একটি ছোট চৌকির উপর রক্ষিত তোলা বিছানার গাদা হইতে দেখিয়া দেখিয়া একখানা সিজুনি আনিয়া পুরাতন বিছানার উপর বিছাইয়া দিল। সিজুনিটি মঞ্জরীর নিজের হাতে অতি যত্নে প্রস্তুত, চারুশিল্পের অপরূপ ছাঁদ বিচিত্রিত। বিছানাটি বেশ করিয়া কয়বার ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া ডাকিল, এসো। পুলিন কথা কহিল, ভাবটা গদগদ কিন্তু সংকুচিত, রসকলি। মঞ্জরী চমক ভাঙিয়া কহিল, কি গো? পুলিন কহিল, তুমি আমার কথাটা শেষ করিতে পারিল না, প্রতিবারই বাঁধিয়া যায়। আর পুলিন রাঙা হইয়া উঠে। মঞ্জরী খিল খিল করিয়া হাসিয়া কহিল, তোমার কি গো? কৌতুকে গ্রীবা বাঁকাইয়া খানিকক্ষণ পুলিনের নত লজ্জিত মুখের উপর উজ্জ্বল দৃষ্টি হানিয়া সহসা মঞ্জরী তাহার মুখ পুলিনের কানের কাছে লইয়া গিয়া বলিল, আমি তো তোমারই গো। কথাটা বলিয়াই সে চট করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল, চঞ্চল লঘু গতিতে, ছোট তরিতগতি ঝরনাটির মতোই। বাহিরে গিয়াই দরজাটা টানিয়া শিকল আঁটিয়া দিল। একরাশ দমকা দক্ষিণা বাতাস আসিয়া যেন পুলিনকে তৃপ্ত করিয়া অন্তরকে দীপ্ত করিয়া আচমকাই চলিয়া গেল। শিকল টানিয়া দিয়া আঁচলে চোখ মুছিতে মুছিতে ঢেঁকিশালায় আসিয়া মঞ্জরী আঁচল পাতিয়া শুইয়া পড়িল। রাত্রিতে পুলিন আসে নাই, বেলা 1 প্রহর হইয়া গেল, তবুও দেখা নাই। গোপিনী অপেক্ষায় বসিয়াছিল, সহসা সেসব ঝাড়িয়া ফেলিয়া উঠিল, স্নান সারিয়া রান্না চড়াইল। খুট করিয়া শব্দ হইল, ওই বুঝি আসিল। প্রবল অভিমানে ব্যগ্র দৃষ্টিকে রান্নার কড়ায় সে নিবিষ্ট করিল, হাতের খুস্তি প্রয়োজনাতিরিক্ত অতিবিক্রমে ঘুরিয়া উঠিল, ক্ষণ। এই বুঝি ডাকে, সাপিনী হে। পোষা বিড়ালটা দাওয়ায় লাফাইয়া উঠিয়া ভাকিল, ম্যাও ম্যাও ম্যাও। আর দৃষ্টি মানিল না, ফিরিল, কিন্তু কই? শূন্য অঙ্গন, ভেজানো বহির্ধার মানুষের বার্তা তো দিল না। হাতের খুস্তিটা সজোরে বিড়ালটার পিঠে হানিয়া গোপিনী গালি পারিল, বেরো, 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 আপদ বেরো। কতক্ষণ কাটিয়া গেল, গোপিনীর মনে হইল, বুঝি বা একটা যুগ। সহসা বহির্দ্বার খুলিয়া বলাই আসিয়া দাওয়ায় বসিল। হাতের হুঁকা টানিতে টানিতে কহিল, শুনেছ মিতেনি, কাল রেতে মিতে যে মঞ্জরীর বাড়িতে। বলাই পুলিনের মিতে, তাই গোপিনীকে ডাকিত মিতেনি। গোপিনী ডাকিত মিতে। গোপিনী কহিল, শুনি নাই, তবে জানি। বলাই বলিল, আবার নিজের ঘর সাফ হচ্ছে, সেইখানেই থাকবে, এ বাড়িতে থাকবে না।
একটা লজ্জা ঢাকিতে 5টা লজ্জা মাথায় লইতে হয়। গোপিনী কহিল, আমি যে থাকতে দেব না, সে আমি কাল বলে দিয়েছি, বাড়ি ঢুকলে ঝাঁটার বাড়ি দেব। বলাই বিজ্ঞের মতো মাথা নাড়িয়া বলিল, ও, তাই বুঝি এত? আবার মঞ্জরীকে পত্র করবে? বুকে পাথর চাপা দিলেও মানুষ কাতরাইতে পারে, কিন্তু এই কথাটা এমন স্থানে গোপিনীকে আঘাত করিল যে সে আর কথা কহিতে পারিল না। বলাই কহিল, কাল রেতে জমিদার গাঁয়ে এসেছেন, তুমি নালিশ করো। গোপিনী দীপ্ত প্রতিবাদে কহিল, না। তারপর উভয়েই নীরব। গোপিনীর হাতের খুস্তি নড়ে না, চোখ করার উপর, কিন্তু দৃষ্টি নয়, পলকও পড়ে না। বলাই মনে মনে কি যেন মক্স করিতেছিল, শেষে দালালির ভঙ্গিতে রসান দিয়া কহিল, বেশ বলেছ, সেই ভালো, ও 2 গরুর চেয়ে 0 গোয়ালি ভালো। তারপর আবার হুঁকায় টান পড়িল ফরর ফরর। এক মুখ ধোঁয়া ছাড়িয়া কহিল, আমাদের তো ছিঁড়লে মালা গাঁথতে আছে, ভাবনাই বা কি? ভাত থাকলে কি কাকের অভাব হয়, কি? বল মিতেনি, আমি রয়েছি, সব ঠিক করে দেব তোমার। পরিশেষে সম্মতির আশায় মিতেনির মুখ পানে চাহিল। মিতেনি কোনো কথার উত্তর না দিয়া ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করিয়া দিল। রান্না পুড়িতে লাগিল। পুলিন কোদালি হাতে বাড়ি সাফ করিতেছিল। অনভ্যাসের ফোঁটায় কপাল চড়চড় করে পুলিন ঘামিয়া যেন নাহিয়া উঠিয়াছে। হাত টাটাইয়া উঠিয়াছে, শিরদাঁড়া টনটন করিতেছে, তবু কাজ সারা চাই। স্ত্রীলোকের অম্লদাস, ছিত্তার বড় লজ্জা আর কি। মিতে বলাই আসিয়া কহিল, ভেলারে মিতে, তা ভালো। পুলিন কোদালি নামাইয়া বলিল, কঙ্কেতে কিছু আছে। হুঁকো লয়, অসুচ আমার। বলা কলিকাতা খসাইয়া পুলিনকে দিল। ধুতরফুলি ছাদে হাত ফাঁদিয়া পুলিন টান মারিল। বলাই কহিল, তা এক কাজ করলি না কেন মিতে? জমিদার এসেছেন, তার কাছে পারলে একবার হতো না, তোর হল সদর খুঁড়ো, আর ওর সংবাবা, ওয়ারিশ হলি তুই, ও মাগি। সম্পত্তির কে? চল তু একবার, দেখবি, এখুনি তোর সম্পত্তি তোর হবে। অদ্ভুত পুলিন, বিচিত্র তার সংসারবোধ, সে কহিল, ওর কি হবে? বলাই বলিল, তোর বতুই খেতে দিবি। পুলিন কহিল, না না, আমি যে রসকলিকে। বলাই সোৎসাহে কহিল, রসকলিকে পত্র করবি, ও মরুক গেয়া মন করুক গে। তোর কি? সে যে নেহাত অমানুষী হয়, হাজার হোক সে স্ত্রী। মনটা পুলিনের মোচড় দিয়া উঠিল। পূর্বে তাহার সান্ত্বনা ছিল, তাহার প্রাপ্য ধনমূল্যে গোপিনীর নিকট মুক্তি পাইবার হকদার সে। পুলিন বলিল, নামিতে, তা হয় না। যেমন দেবা, তেমনই দেবী। বলাই বিরক্তভাবে উঠিল, রাস্তা ধরিল জমিদারের কাছারির পানে। পুলিন ভাঙা দাওয়াটার উপর ভাবিতে বসিল। জমিদারের পশ্চিমা চাপরাশি আসিয়া ভাঙা কাঁসরের মতো ক্ষণ ক্ষণ করিয়া কহিল, আরে পুলিয়া, আসো আসো, বাবুর তলবাসে। পুলিন চমকাইয়া বলিল, ক্যানে ক্যানে, কাহে সে দারোয়ানজি? পশ্চিমা কহিল, সোহামি জানে না। জমিদারের কাছারিতে পুলিন আসিয়া প্রণাম করিল। বাবু ফর্সিতে তামাক টানিতেছিলেন, গোমস্তা কলম পিষিতেছে। কয়জন মাতব্বর এধারে বসিয়াছিল, আর ওধারে এক পাশে আবক্ষ ঘোমটা টানিয়া দাঁড়াইয়াছিল সঙ্গচিতা গোপিনী। কই? বাবু পুলিনের দিকে চাহিয়া কাছারিকে উদ্দেশ করিয়াই কহিলেন, সে হারামজাদি কই? রাখাল পাইক বসিয়াছিল, কহিল, আজ্ঞে, তিনি চানে গেল, আসছেন। বাবু পুলিনকে বলিলেন, পুলিন, তোমার খুড়োর সম্পত্তি খারিজ করতে হবে। পুলিন শশব্যন্তে কহিল, আজ্ঞে, সম্পত্তি আমার নয়, ওরই। জোরহস্তে অঙ্গুলি নির্দেশে গোপিনীকে দেখাইয়া দিল। বাবু কহিলেন, ওই হল হে, ওই হল, স্বামী আর স্ত্রী। মুখ থাকতে নাকে ভাত খায় কে হে? আর তুমি থাকতে সম্পত্তির ওকে? ও সম্পত্তি পেলে কি করে? কথা কো গো, চুপ করে থাকলে চলবে না। অগত্যা গোপিনী মৃদু কণ্ঠে বলিল, আজে, তিনি আমায় দিয়ে গিয়েছেন। বাবু কহিলেন, তোমাকেই তবে খারিজ করতে হবে, 500 টাকা লাগবে। পুলিন বলিল, আজ্ঞে, ও মেয়ে মানুষ। বাবু ধমক দিয়া কহিলেন, তুই থাম বেটা। বলো গো, তুমি বলো। আবার চুপ করলে যে, উত্তর দাও, 500 টাকা চাই আমার। পথভ্রান্তকে যে পথ দেখাইয়া দেয়, সেই পথেই সে চলে। কিংকর্তব্যবিমোয়া গোপিনী পুলিনের কথা ধরিয়াই বলিল, আজ্ঞে,
আমি যে মেয়ে মানুষ। বাবু কহিলেন, আরে, সম্পত্তি তো মেয়ে মানুষ নয়। আচ্ছা, না পার সম্পত্তি তুমি পুলিনকে ছেড়ে দাও। পুলিন শশব্যন্তে বলিল, আজ্ঞে না। গোপিনীও বলিল, আজ্ঞে না। বাবু চটিয়া কহিলেন, আচ্ছা, তবে সম্পত্তি সদরে বাজেয়াপ্ত হবে। আর পুলিন, তুই বেটা ওই মঙ্গরীকে নিয়ে গায়ে ঢলাঢলি করছিস কেন? ও সব হবে না, পরিবার নিয়েই থাকতে হবে। অভিমান অনুবুঝ, স্থান কাল জ্ঞান নাই। পুলিন কিছু না বলিতেই গোপিনী মাথা নাড়িয়া বলিল, না। প্রতিবাদে বাবু চটিয়া দীপ্ত কণ্ঠে কহিলেন, চোপড়াও হারামজাদি, ওই পুলিনকে নিয়েই তোকে থাকতে হবে। গোপিনী আতকাইয়া কাঁদিয়া উঠিল। ঠিক তখনই মন্ত্রী আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া কহিল, বাবু আমায় তলব করেছেন। বাবু মুখ ফিরাইয়া আর কথা কহিতে পারিলেন না। সম্মুখে রসচ্ছলা মেয়েটি চূড়ার মতো চুল ঝাঁধা, নাকে রসকলি আঁকা, মুখে মিষ্টি হাসি, গালে দুইটি ঈষৎ টোল। মঙ্গরীকে দেখিয়া ক্ষণেক তাঁহার কথা সরিল না। মঞ্জরী পুনরায় বলিল, হুজুর। চমক ভাঙিয়া বাবু কহিলেন, হ্যাঁ, এসো। শুনছ গো, ওসব চলবে না, পুলিনের সঙ্গেই ঘর করতে হবে। শেঠটা কহিলেন গোপিনীকে। কথার নির্দেশে মঞ্জরীর দৃষ্টি পড়িল ভয়ত্রস্তা গোপিনীর উপর। সে ত্বরিত পদে নিত্যে গিয়া গোপিনীকে কাছে টানিয়া লইল। আশ্বাস লোকে কথাতেও পায়, দৃষ্টিতেও পায়, স্পর্শেও পায়। গোপিনী মঞ্জরীকে জড়াইয়া ধরিয়া কহিল, রসকলি। উজ্জ্বল হাসিতে মঞ্জরীর মুখখানি দীপ্ত হইয়া উঠিল, বলিল, ভয় কি রসকলি? বাবু পুনরায় কহিলেন, বুঝলে, এই আমার হুকুম। উত্তর দাও, রাজি কি না? শুনছিস পুলিন? পুলিন, গোপিনী উভয়েই নীরব। উত্তর দিল মঞ্জরী, তেমনি হালিয়া, হুজুর, স্বামী স্ত্রীর ঝগড়া কি ধমকে মেটে? বাবু কহিলেন, আলবাত মিটবে, না মিটলে চলবে না। মঞ্জরী বলিল, নাই যদি মেটে হুজুর, তাই বা কি? আমরা যাতে বষ্টম, ছিঁড়লে মালা। আমরা নতুন গাঁথি। বাবু কহিলেন, বেশ, তবে ও বলাকে পত্র করুক। ওপাশে বসিয়া বলা মুচকি হাসিল। গোপিনী প্রবল প্রতিবাদে বলিল, না না। বাবু কহিলেন, তবে কি মতলব শুনি। কিন্তু আমার রাজ্যে ওসব বদমায়েশি চলবে না। পুলিন কি একটা প্রতিবাদ করিল, কিন্তু এত ক্ষীণ যে কাহারও খেয়ালে আসিল না। সে নড়িয়া চড়িয়া বসিল, যেন স্থৈর্য আর থাকে না। গর্তের সাপ ধরা পরিবার পূর্বে যেমনতর বাহির হইতেও পারে না, অথচ ক্রোধে গর্তের ভিতরে কুণ্ডলী পাকাইয়া যেমন ঘোরে, তেমনিভাবেই তাহার মনটা পাক খাইতেছিল। মঞ্জরী কিন্তু বেশ সবিনয়ে সবল প্রতিবাদ করিল। জিভ কাটিয়া সে বলিল, ছি ছি, বাবু, আপনাকে ওসব কথা বলতে নাই। বাবু অপ্রস্তুত হইয়া মঞ্জরীকে ধমক দিয়া কহিলেন, আচ্ছা আচ্ছা, তোমারও এখানে থাকা চলছে না। 5 জনে তোমার নামে 5 কথা বলছে, তোমায় গ্রাম ছেড়ে যেতে হবে। মঞ্জরী সবিনয়ে বলিল, আজ্ঞে, কোথায় যাব? মেয়ে মানুষ আমি। বাবু তাহার মুখপানে চাহিয়া কহিলেন, আচ্ছা, আমার সঙ্গে চলো, তুমি আমার বাড়িতে থাকবে। মঞ্জরী বলিল, আজ্ঞে, ঝিগিরি আমি করতে পারব না। বাবু কহিলেন, আচ্ছা, কাজ তোমায় করতে হবে না। মঞ্জরী হাসিয়া বলিল, বাপরে, রানীমা তাহলে ভাত দেবেন কেন? বাবু এবার বেশ রস দিয়া কহিলেন, সে ভাবনা তোমায় ভাবতে হবে না। আমাদের বাগানে তোমার কুচ করে দেব, এখানে যেমন আজ তেমনই থাকবে। বলিয়া বাবু হাসিলেন, হাসিটি গেঁজলা রসের মতো, কেমন যেন বিশ্রী কুৎসিত গন্ধের আভাস দেয়। মঞ্জরী কহিল, আমার পোড়ার মুখকে কি আর বলব, সত্যি সত্যি এ মুখে আগুন দিতে হয়। আপনি রাজা, আপনিও শেষে। না হুজুর, আমি এ গাঁ ছেড়ে কোথাও যাব না, সে যে যা বলবে বলুক। বাবু মেয়েটার স্পর্ধা দেখিয়া স্তম্ভিত হইয়া গিয়াছিলেন। সহসা তিনি উন্মত্তের মতো চিৎকার করিয়া কহিলেন, কেয়া হারামজাদি! ভূত সিং, লাগাও যুক্তি হারামজাদিকো। বন্ধ লৌহদ্বার মত্তহস্তিও ঠেলিয়া খুলিতে পারে না, আবার অর্গল খুলিলে আঘাতের অপেক্ষাও সয় না, খুলিয়া যায়। মনের দরজার ঠিক অর্গলটিতে হাত পড়িতেই সে খুলিয়া গেল। ভিতরের মানুষটি বাহিরে আসিল। সে একটা ভীষণ দাপে হাঁকিয়া উঠিল, খবরদার! রাখাল পাইকের শিথিল মুষ্টির লাঠিগাছটা কাড়িয়া লইয়া মাটিতে ঠুকিয়া পুলিন বুক ফুলাইয়া দাঁড়াইল।
ব্যাপারটা গড়াই তো কতদূর কে জানে, কিন্তু লোকে ব্যাপারটা গোটা বুঝিতে না বুঝিতে মঞ্জুরি ত্বরিত পদে পুলিন ও গোপিনীর হাত ধরিয়া টানিয়া লইয়া বাহির হইয়া গেল। স্তম্ভিত ভাবটা কাটিতেই বাবু খেলেন, ভূত সিং। বলা মৃদুকণ্ঠে কহিল, হুজুর, ওই মঞ্জুরির সঙ্গে গোকুলবাটির থানার দারোগার পরিবারের সঙ্গে খুব সুখ, একটু বুঝে। বলার কথাটা ঢাকিয়া দিয়া লাঠি হস্তে ভূত সিং ঘ্যান ঘ্যান করিয়া বলিল, হুজুর, হুকুম। বাবু কহিলেন, কুছ নেহি, যাও। মঞ্জুরি দুইজনের হাত ধরিয়া আসিয়া উঠিল একেবারে রামদাসের বাড়িতে। সারাটা পথ সে যেন কি ভাবনায় ভোর হইয়াছিল, ভাবনা বলিলে ঠিক হয় না, সে যেন একটা আবেশ, একটা নেশা। বাড়িতে প্রবেশ করিয়াই মঞ্জুরি দরজাটা বন্ধ করিয়া দিয়া একগাছা মোটা লাঠি আনিয়া পুলিনের হাতে দিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিল, বাইরে বল পাহারাওলা। পুলিন লাঠি হাতে বাহিরে বসিল, আর ঘরের মেঝেতে বসিয়া নীরবে চোখের জল ফেলিতে ছিল দুইটি নারী, গোপিনী নত দৃষ্টিতে, আর মঞ্জুরি তাহার মুখের পানে চাহিয়া যেন নেশায় ভোর হইয়া বসিয়াছিল। সহসা হাসিয়া সে কহিল, রসকলি। গোপিনী মুখ তুলিয়া হাসিল, বড় বিপদের হাসি, যেন মলিন ফুলটি। মঞ্জুরি বলিল, এক কাছারি লোকের সামনে রসকলি পাতিয়েছ, না বললে তো চলবে না। গোপিনী কহিল, হ্যাঁ। মঞ্জুরি বলিল, তা ভাই, অনুষ্ঠানটা হয়ে যাক, তুমি আমার নাকে রসকলি এঁকে দাও, আমি তোমার দিই, যা নিয়ম তা তো করতে হবে। বলিয়াই খুঁজিয়া পাতিয়া সব সরঞ্জাম বাহির করিয়া তিলকমাটি ঘষিতে বসিল। তারপর গোপিনীর কোল ঘেঁষিয়া বসিয়া কহিল, তুমি ভাই আগে বলেছ, আগে তোমার পালা, দাও আমার নাকে রসকলি এঁকে দাও। বলিয়া নিজের আঁকা রসকলিটি মুছিয়া ফেলিল। হতভম্ব গোপিনী কম্পিত কণ্ঠে মঞ্জুরির নাকে রসকলি আঁকিয়া দিল। মঞ্জুরি বলিল, দাঁড়াও, সাক্ষী ডাকি। বলিয়া বাহিরে পুলিনকে ডাকিল, সেই মধুতরা কণ্ঠ, রসকলি, এসো বলি। পুলিনকে লইয়া গোপিনীর হাতে হাতে নিজের হস্তবন্ধনে বাঁধিয়া দিয়া কহিল, এই নাও রসকলি, আমার রসকলি তোমায় দিলাম। পুলিনের কথা সরিল না। তারপর পুলিনকে বলিল, আমি দিচ্ছি, না বল না। গোপিনী ও পুলিন বিস্মিত নির্বাক। সহসা গোপিনী মঞ্জুরির হাত ধরিয়া টানিয়া বলিল, না না, তুমি শুদ্ধ এস, আমরা দু বোনে। রসচ্ছলা রসচ্ছলার মতোই কহিল, দূর, আমি যে রসকলি। বৈকালের মুখে মঞ্জুরি কহিল, দাঁড়াও, আমি একবার গাঁয়ের হালচাল দেখে আসি। পুলিন বাধা দিয়া কহিল, সে কি একলা? মঞ্জুরি হাসিয়া ঢলিয়া পড়িল, বলিল, ভয় কি? আমার রসকলি যে সঙ্গে। বলিয়া নাকের রসকলি দেখাইয়া দিল। তারপর আবার কহিল, ভয় নাই, আমি বাইরে বাইরে খবর নেব। তেমন তেমন বুঝলে আমি গোকুলবাটি থানায় যাব। আজ রাত্রে না ফিরতেও পারি, বুঝলে? খবরদার, তোমরা বেরিও না, দিব্যি রইল, মাথা খাও। সে কণ্ঠস্বরে পরিহাসের বিন্দু ছিল না, পুলিন সে কথা অবহেলা করিতে পারিল না। মঞ্জুরি চলিয়া গেল, রাত্রে ফিরিল না। পরদিন প্রাতে বলাই আসিয়া ডাকিল, মিতে। মঞ্জুরির সংবাদের আশায় নিজের বিপদের আশঙ্কা তুচ্ছ করিয়া দরজা খুলিয়া কহিল, এসো। বলাই বলিল, বেশ বেশ, তা মঞ্জুরিকে দিয়ে টাকাটা পাঠালি কেন? নিজে গেলেই তো হতো। তা ও বেশ ভালোই হল। বাবুও বলিলেন, বলাই, পুলিন যখন 50 টাকা জরিমানাই দিলে, তখন আর তাই উপর রাগ নাই আমার। তা পুলিন বোধ হয় ভয়ে আসে নাই, তাই মঞ্জুরিকে দিয়ে পাঠিয়েছে। মজুরিকেও মাপ হয়ে গিয়েছে। তা একবার আজ যাস, বাবুকে পেন্নাম করে আসিস। ভয় নাই, আমিও সব বলে কয়ে দিয়েছি। পুলিনের কথা সরিল না। জমিল না দেখিয়া বার কয়েক হুঁকা টানিয়া বলাই চলিয়া গেল। পুলিন স্তম্কিতের মতো দাঁড়াইয়া রহিল। কে জানেক তক্ষণ একটি পুঁটলি কাঁখে মঞ্জুরি আসিয়া হাসিমুখে অভ্যাসমত হেলিয়া সম্মুখে দাঁড়াইয়া ডাকিল, রসকলি। পুলিন কথা কহিল না। হাসিয়া মঞ্জুরি কহিল, রসকলি, রাগ করেছ? পুলিন অতিমান ভরে বলিল, তুমি জমিদারকে? মঞ্জুরি কহিল, জলে বাস করে কুমিরের সঙ্গে বাত করা কি চলে গো? তাই মিটিয়ে ফেললাম। পুলিন কহিল, টাকা? মঞ্জুরি কথা কাড়িয়া বলিল, সে তো তোমারই গো, আমি কি তোমার পর? তারপর পুলিনের হাত দুইটি ধরিয়া কহিল, তবে আসিস।
উদ্ভ্রভ্রান্তের মতো পুলিন বলিল, কোথায়? মঞ্জরী কহিল, বৃন্দাবন। পুলিন অভিমান করিয়া বলিল, রসকলি। মঞ্জরী কহিল, আমি তো তোমারই গো। গোপিনী দ্বারের পিছনে ছিল, সম্মুখে আসিয়া যেন দাবি করিল, না, যেতে পাবে না। মঞ্জরী বলিল, তীর্থের সাজ খুলে কুকুর হব। গোপিনী কহিল, বল তবে, ফিরে আসবে? মঞ্জরী বলিল, আসব। গোপিনী কহিল, আসবে? দেখো। উত্তর না দিয়া মঞ্জরী হাসিয়া পুঁটলিটি তুলিয়া লইয়া রাস্তায় নামিয়া পড়িল। বিচিত্র সে হাসি, রহস্যের মায়ামাধুরীতে ভরা, কে জানে তার অর্থ। চলিতে চলিতে গান ধরিল। লোকে কয় আমি কৃষ্ণকলঙ্কিনী। সখী, সেই গর্বে আমি গর্বিনী গো। আমি গর্বিনী। নাকে তাহার রসকলি, মুখে তাহার হাসি, চলনে সে কি হিল্লোল, রসধারা যেন সর্বাঙ্গ ছাপাইয়া ঝরিতেছিল। প্রিয় গল্পশ্রোতা, অশেষ ধন্যবাদ ও অফুরন্ত শুভকামনা জানিয়ে শেষ করছি। আশা করি খুব শীঘ্রই আসব সাহিত্যের কোনো বিষয় নিয়ে।